মহাকাশ বিষয়ে তরুণদের উৎসাহিত করতে দিবসটি পালন করা হয়, এটা তো এর মধ্যে আমরা জানতেই পেরেছি। এবং সেই প্রেক্ষিতে জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। সেই প্রেক্ষিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন? জি ভালো আছি, শুভ সকাল। অনেকগুলো কঠিন কঠিন শব্দ পড়ছিলাম, হ্যাঁ এটা তো আমাদের প্রতিদিনকার কথা না, এটা আপনাদের হয়তো 24/7। আজকে আমাদেরকে সহজ করে দিবেন, একদম সহজ পাঠের মতো করে ওকে সহজ করে আমাদের একটু গ্রহণ দিবস নিয়ে বলুন। আচ্ছা, না গ্রহণ দিবস যেটা হচ্ছে 1907 সালে সাইবেরিয়ার তুঙ্গাস্কাতে একটা অ্যাস্টেরয়েড পড়েছিল অনেক, এবং সেটার যে প্রতিক্রিয়াটা ছিল সেটা পারমাণবিক যে বোমাটা, সেই বোমার যে প্রতিক্রিয়াটা তেমনই ছিল। তার পরবর্তীতে সেই দিবসটাকে করেই এই 30 জুন তারিখটাকে অ্যাস্টেরয়েড ডে হিসাবে পালন করা হয় সারা বিশ্বে। একটু খুব স্বাভাবিকভাবেই আমার আসলে মাশরুল যে বিষয়টি মাথায় ঘুরছে যে অ্যাস্ট্রয়েড সম্বন্ধে আমি জানলাম, হ্যাঁ আমাদের সাধারণ মানুষের জানা হলো, কিন্তু আমাদের কি আদৌ কিছু করার আছে এখানে? যেটা অতি প্রাকৃতিক একটি ঘটনা, খুব সাধারণ এবং প্রাকৃতিক ঘটনা এটা। এবং যেটা হচ্ছে যে বিজ্ঞানীরা এখন যেটা আমরা সায়েন্স ফিকশনে দেখে থাকি, এই সায়েন্স ফিকশনে যেটা আমরা দেখি এটা কিন্তু বাস্তবের আলোকেই কিন্তু বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করেই কিন্তু সেটা সায়েন্স ফিকশনে চলে আসে। যে সায়েন্স ফিকশন মুভিগুলোতে আমরা দেখি যে অ্যাস্টেরয়েডগুলো যখন ধেয়ে আসছে এবং সেটাকে ধ্বংস করবার জন্য স্যাটেলাইট পাঠানো হচ্ছে বা রকেট বা মিশন পাঠানো হচ্ছে, মানে এই ধরনের প্রচুর সিনেমা আমরা দেখেছি, মানে রাইট খুব উদ্দীপ্ত করে এবং একই সঙ্গে লেজার বিম দিয়ে সেটাকে খণ্ড বিখণ্ড করে দেয়া, যাতে এটার প্রতিক্রিয়াটা পৃথিবীতে নিশ্চয়ই ভবিষ্যতে অবশ্যই, আগে তো এটা আমরা ভাবতেই পারতাম না, এই জিনিসগুলো জানতামই না, তাই না? ফলে যেটা হচ্ছে যে এই যে 1957 সালে যখন স্পুটনিক মহাকাশে গেল, তার আগে তো মহাকাশ সম্পর্কে আমরা জানতামই না ওইভাবে একদম। এবং এখন প্রতিনিয়ত আমরা যে জানার পরিধিটা আমাদের বাড়ছে, কেন? প্রযুক্তির উন্নতির ফলে আমাদের এই দেখবার আকাশ মহাকাশ বা সবকিছুকে দেখবার আমাদের জানালাটা খুলে যাচ্ছে, ফলে ভবিষ্যতে অনেক কিছুই সম্ভব। বাংলাদেশে কিন্তু এই আপনি যেটা বলছিলেন যে এখন আস্তে আস্তে সারা পৃথিবীতে জানার পরিধিটা বাড়ছে, বাংলাদেশে কিন্তু খুব সম্প্রতি আসলে এই পরিধিটা আস্তে আস্তে বাড়ছিল। যে খুব আগে কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি ওই যে আমাদের অজানার জগৎটাই বেশি ছিল। আমরা একটু জানতে চাই আপনাদের অ্যাসোসিয়েশনের কার্যকলাপটা। আমরা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, এটা 1988 সালে আমরা প্রতিষ্ঠা করি। এবং সেইখানে যেটা হয় যে প্রথমে আমরা বন্ধুরা মিলে, বা আমি তারপর আমার বন্ধু জিয়া তীব্র, আমরা একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলাম, সায়েন্স মিউজিয়ামের অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ। ওখান থেকে আমরা ভাবলাম যে আচ্ছা আমরা তো একটা টেলিস্কোপ কিনবার জন্য একটা ক্লাব করতে পারি, কারণ টেলিস্কোপের দাম অনেক, নিশ্চয়ই। হ্যাঁ 36 বছর আগের কথা বলছি আমরা, যে টেলিস্কোপ হলে আমরা যখন ইচ্ছা তখন আমরা আকাশ দেখতে পারবো। এই চিন্তার থেকে আমরা একটা ক্লাবের চিন্তাটা করি, এবং তখন আমাদের অন্য বন্ধু যারা আছে, মিরিক, তারপর স্বপন, শাওন, এই বন্ধুরা সবাই মিলে আমরা তখন এই অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনটা গঠন করি। করবার পরে মনে হলো যে আচ্ছা আমরা তো নিজেরা জানছি, অন্যদেরকেও জানাই। তখন সেই চিন্তা থেকে মহাকাশ বার্তা নামে তখনই একই সঙ্গে আমরা আমাদের পত্রিকাটা আমরা করলাম, মহাকাশ বার্তা। কি চমৎকার, বন্ধুরা মিলে কি চমৎকার শুরু না? আমরা বন্ধুরা মিলে কি করি, কোথায় খেতে যাব, কোথায় কি করা যায়, এই আড্ডায় গল্প থাকে। আপনারা কি চমৎকার জিনিস ভেবেছেন, এই জন্যই ব্যতিক্রমী মানুষরা পৃথিবী বদলে দেয়। না, তখন কিন্তু এইটার জন্য আরেকটা বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 86 এবং 87, যেটা হলো যে হ্যালির ধূমকেতু তখন এসেছিল। ফলে সেইটার কিন্তু একটা ক্রেজ ছিল, আমাদের মাথার মধ্যে ছিলই। এবং একই সঙ্গে যখন দেখলাম যে অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ আমরা গেলাম, দেখা গেল সারা বাংলাদেশ থেকে 58 জন ছিল, এবং ওখান থেকেই আমরা বন্ধুরা মিলে এইটাকে তখন শুরুটা করলাম। তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে কি করো? আড্ডাই দেই, পুরো দিনের গল্প, কি করা হয়েছে, কি আসে দুঃখের গল্প, মানে আমরা হচ্ছে কোথায় খাওয়া যায়, কি করা যায় আলাপ করি। তারপরে দেশ রাজনীতি নিয়ে কথা বলে আবার বাড়ি চলে যায়, সেই আর কি। আর কিছু মানুষ দেখো অন্যকে জানাবার একটা তাগিদ বোধ করে। একটু শুনি, এই অ্যাসোসিয়েশন এখন কত মেম্বার আছে আপনাদের? আমাদের এখন 1000-এর উপরে আমাদের মেম্বার আছে। কারণ যেটা হয় যে আমরা যে সবাইকেই যে মেম্বার করি তা না, কারণ ঢাকায় আমাদের
প্রধান কার্যক্রমগুলো ঢাকাতেই হয়। আচ্ছা। এবং ঢাকাতে হবার কারণে যেটা হচ্ছে, ঢাকার বাইরে যারা আমাদের মেম্বার হতে আগ্রহ প্রকাশ করেন তাদেরকে আমরা যুক্ত করতে পারি না, এই কারণে যে তারা তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, এবং আমাদের যে প্রকাশনাগুলো হয় সেগুলো তো অটোমেটিক্যালি চলে যাচ্ছে ঢাকার বাইরে, তারা সেটা পাচ্ছেন। কিন্তু যখন সেমিনার হচ্ছে, স্কাই অবজারভেশন অথবা অন্যান্য কার্যক্রম যখন হচ্ছে, তখন কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনাদের কি এখনো সেই পত্রিকাটি আছে যে পত্রিকা আপনারা শুরু করেছিলেন? কারণ খুব স্বাভাবিকভাবে পত্রিকাটা খুব চমৎকার বিষয়। তেমন খুব সুন্দর একটা টি-শার্ট পরে আছেন, আমি জানি না তুমি খেয়াল করছো। হ্যাঁ, পত্রিকাটা আছে। আচ্ছা, আমি টি-শার্টের কথায় আসছি। নিশ্চয়ই। পত্রিকা যেটা আমরা যখন বের করলাম, পত্রিকা নিয়ে একটা মজার ঘটনা বলতে চাই। সেটা হলো, এটা আমরা তখন 5 ফর্মা করেছিলাম, 5.5 ফর্মা, মানে A4 সাইজের। হ্যাঁ, আর বিচিত্রা বা ম্যাগাজিন যেভাবে বের হতো ঠিক ওই সাইজ, সেই সাইজের। এবং এটা আমরা বের করলাম 3000 কপি, কিছু না ভেবেই। আচ্ছা, বের করলাম। বের করবার পরে নিউজ প্রিন্টেড ছিল, আর কাভারটা ছিল হোয়াইট প্রিন্টের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং সেটা বের করবার পরে তখন আমাদের মনে হলো, আচ্ছা, এই পত্রিকাটা তো সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া দরকার। এবং তখন আমি, আমার বন্ধু স্বপন এবং শাওন, ডাক্তার শাওন, আমরা 3 জন মিলে পরিকল্পনা করলাম, আচ্ছা তাহলে বাংলাদেশের সব জায়গায় যাব, প্রথমে চট্টগ্রাম দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা পত্রিকা নিলাম, টিকিট কেটে ট্রেনে উঠলাম। উঠবার পরে আমাদের সাথে তো মহাকাশ বার্তা আমাদের পত্রিকাটা আছে, হ্যাঁ, সেটা নিলাম। নেওয়ার পরে দেখা গেল যে ট্রেন যখন ছেড়ে দিল, কমলাপুর থেকে তেজগাঁ যখন আসলো, চট্টগ্রামের মেইল ট্রেন, যে কোথাও তো থামাথামি নেই, তা সেইটাতে আমরা তেজগাঁ থেকে কি করলাম, পত্রিকাটা নিয়ে প্রত্যেকে জনে জনে, যে আমরা বন্ধুরা মিলে বের করেছি অ্যাস্ট্রোনমি নিয়ে এই পত্রিকা, আপনি কিনতে পারেন, 5 টাকা দাম। কত সালের কথা বলছেন? এটা 88 এর কথা বলছি আমি। হ্যাঁ, আচ্ছা, কি বলার আছে তোমার? হ্যাঁ, প্লিজ বলুন। আজকে আমরা অনেক কিছু ভাবি না, কত কিছু চিন্তা করি, নিজেকে সেলফ লিমিটিং ফ্যাক্টর দিয়ে লিমিট করে ফেলি। তারপরে যেটা হলো যে সেই পত্রিকাটা, এবং দেখা গেল 82 কপি বিক্রি হয়ে গেল ট্রেনেই। এবং সেইটা হলো আমাদের কি বলে, আমাদের যাতায়াত খরচ উঠে গেল, যাতায়াত খরচ একটা সিড ফান্ড হয়ে গেল আপনাদের জন্য। হ্যাঁ, এবং তখন যেটা হলো যে আমরা প্রথমেই আমাদের লক্ষ্য ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ, এবং গণিত বিভাগে যখন গেলাম আমরা, ওখানে চেয়ারম্যান যিনি ছিলেন, ভদ্রলোকের নাম মনে নেই, ওনাকে পত্রিকা দিলাম, উনি খুব প্রকাশ করলেন। কারণ যেটা হচ্ছে, কোনো বিজ্ঞাপন ছিল না সেখানে, আমরা বন্ধুরা মিলে টাকা ব্যবস্থা করে পত্রিকাটা বের করেছিলাম তখন। এবং দেখা গেল যে লেখাগুলো সবই খুব ভালো ভালো লেখা ছিল আমাদের। এবং সত্যি সত্যি আমি বলবো যে আমরা তখনই সিরিয়াস পত্রিকাটা বের করতে পেরেছিলাম। এবং তখন উনি বললেন একটা কথা, যে আরে আমাদের ইউনিভার্সিটিতে তো একজন ভদ্রলোক আছেন, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। বললাম, কে উনি? তখন বললেন যে ডক্টর জামাল নজরুল ইসলাম। হ্যাঁ, যে ওনার একটা বই বেরিয়েছে তখন, কৃষ্ণ বিবর, কিন্তু বইটা আমাদের তখনও দৃষ্টিতে পড়েনি বাংলা একাডেমি থেকে। তখনই সঙ্গে সঙ্গে ঠিকানা নিয়ে চলে গেলাম সার্সন রোডে জামাল ইসলাম স্যারের বাসায়। উনি ইউনিভার্সিটি ছিলেন না তখন, বাসায় ছিলেন। তারপর থেকে তো স্যারের, এবং এমন হলো যে আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা বললেই জামাল ইসলাম স্যার চলে আসতেছেন। এবং আমরা ওনাকে 94-এ আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্রুনো পদকে সম্মানিত করি। হ্যাঁ, মানে ওই ট্রেন যাত্রার থেকে আমাদের এই জিনিসগুলো হয়ে গেল। এবং সেই আমি বারবার একই জায়গায় আসতে চাই, মানে আমরা বন্ধুরা আড্ডা দিতে বসলে কি হয়, আর এই জায়গায় আমরা কি গল্প শুনছি নানসি, মানে পত্রিকা বানিয়ে ফেলি, মানে বন্ধুরা আড্ডা, এটা বেরিয়ে আসলো। এবং তারপরে সেই পত্রিকাটা এখন যেটা হয়েছে, এই যে এমন হয়েছে, এটা দেখতে পারি? জি, অবশ্যই নানসি। হ্যাঁ, এটা নানসির জন্য, এটা একটু আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, শিওর। কি চমৎকার, প্লিজ বলুন। এখন এই পত্রিকাটা যখন আমাদের বের হচ্ছে, দেখা যাচ্ছে যে তখন 500 টাকা হলেই কিন্তু বের করা যাচ্ছে। কেন বের করা যাচ্ছে? এক ফর্মা বের করছি আমরা পরবর্তীতে, কারণ বের করতে তো খরচ হয়। এখন সেইটা খরচটা তো সবসময় আমরা বন্ধুদের থেকে ব্যবস্থা করতে পারি না। ফলে যেটা হচ্ছে যে আমরা এক ফর্মা, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখবার জন্য আমরা এক ফর্মা করে বের করতাম, 4 পাতা করে। হ্যাঁ, 4 পাতা 8 পাতা এমন। কিন্তু দেখা গেল যখন 95-এ একটা সূর্যগ্রহণ হলো, যেটা বাংলাদেশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখবার একটা আয়োজন আমরা করি, সেটা হচ্ছে হিরন পয়েন্টে, সুন্দরবনে। এবং সেই সুন্দরবনে যখন আমরা যাচ্ছি, দেখা গেল আমাদের যাত্রীদের মধ্যে একজন ছিলেন মোশাররফ হোসেন সাহেব। উনি গ্রাফোসম্যানের
স্বত্বাধিকারী ছিলেন। তা উনি আমাদের সাথে রওনা হলেন, কিন্তু সদরঘাট থেকে যেটা হলো যে আমরা তো লঞ্চ নিয়ে যাচ্ছি, আমাদের সাথে 200-র মতো অভিযাত্রী যারা সূর্যগ্রহণ দেখতে চান, কিন্তু আমরা তো বিজ্ঞান ক্লাব একটা, ফলে অব্যবস্থাপনা এবং হইচই চূড়ান্ত। তখন আমরা ঘোষণা দিলাম, আচ্ছা আমরা কিন্তু সবসময়ই এমনই থাকবে, ফলে আপনারা যারা চলে যেতে চান চলে যান প্লিজ। হ্যাঁ, দেখা গেল 200 জনের থেকে মাত্র 8 জন নেমে আসলেন, আর বাকি সবাই আমাদের সাথে রওনা হলেন। আমরা যখন ওই সূর্যগ্রহণ ফেরত আসলাম, দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকা, তখন 95-এর সূর্যগ্রহণের কথা বলছি, যে প্রত্যেকটা পত্রিকা এটা হেডলাইন করেছে যে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সূর্যগ্রহণ দেখতে অভিযাত্রীরা হিরন পয়েন্টে। এবং ওটা দেখে মোশাররফ হোসেন সাহেব গ্রাফোসম্যান, উনি বলেন, আরে আপনারা তো দারুণই, এবং উনি তখন ঘটনা ঘটিয়ে ফেলেছেন আর কি বিষয়টা। তখন উনি বলেন, আচ্ছা আমরা এক কাজ করব, গ্রাফোসম্যান থেকে কাভার আপনাদেরকে ফ্রি ছাপায় দেব। ঠিক আছে। যখন আমরা সব রেডি করে দিলাম, দেখা গেল উনি সম্পূর্ণ ছাপাটাই ফ্রি করে দিলেন। এবং এমন হলো যে যখন আমাদের টাকা ছিল না, হতো না, বিজ্ঞাপন পেতাম না, তখন উনি পুরো কাগজ সহ বাধাই সবকিছু, এবং ওনার কারণেই মহাকাশ বার্তা কিন্তু আজকে এমন একটা জায়গায়, এবং যেটা অনেক প্রফেশনাল একটা জায়গা, কালেকশন করবার মতো একটা জিনিসে পরিণত হয়েছে। এবং সর্বোপরি ন্যান্সি, আমি ভিতরে উল্টে দেখছিলাম মাত্র 75 টাকা গায়ে এটার মূল্য দেয়া, কিন্তু এর ভিতরে যে তথ্য আছে সে তথ্য অমূল্য। এটার যেই ছাপার কোয়ালিটি এবং যেটা মলাট, অসাধারণ। একটু বলতে চাই, বাড়ির যারা অগ্রজরা দেখছেন, একটু আপনাদের মনে করে দিতে চাই, মহাকাশ বার্তা একটা চমৎকার অনুষঙ্গ হতে পারে আপনার শিশু সন্তানের জন্য। আপনার স্কুল পড়ুয়া ছেলে মেয়ে যারাই আছে তাদের কাছে যদি এটা তুলে দেওয়া যায়, নিঃসন্দেহে ব্যতিক্রমী কিছু একটা। আমি একটু বলতে চাই ভাই, আমরা কিন্তু আসলে ছোটবেলা থেকে বিজ্ঞান, গণিত এগুলো আমাদের খুব ভয়ের কারণ হয়, কিন্তু আপনি যেভাবে বলছিলেন খুব মজা করে, খুব আনন্দ নিয়ে, আসলে বিজ্ঞানকে যদি আনন্দ নিয়ে ভালোবেসে পাঠ করা যায় কিংবা জানা যায়, সেটা কিন্তু আসলে অনেক দূর যাওয়ার পথ মসৃণ করে দেয়। একদম। এখানে আমি আপনার এই কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আমাদের এখানে একজন ভদ্রলোক ছিলেন, ওনার নাম মিজানুর রহমান। ওনার একটা পত্রিকা ছিল মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা, এটার উনি সম্পাদক ছিলেন। ওনার পত্রিকাগুলো পড়ে আমি নিজে পড়াশোনার, স্কুল কলেজের পড়াশোনা পাঠ্যক্রম আমি খুব দূরেই থাকতাম। আমি মানে পড়াশোনা করতে আমার ভালোই লাগতো না, বাইরের পড়াশোনাগুলো করতে চাইতাম, স্কুল কলেজের পড়াশোনার ছাড়া। কিন্তু দেখা গেল যে উনি যে পত্রিকাগুলো বের করতেন, গণিত সংখ্যাটা পড়ে এবং মনে হলো যে আমার গণিতবিদ হওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নাই। আবার যখন উনি পাখি সংখ্যা বের করলেন, মনে হলো যে পাখি নিয়েই কাজ করাটাই পৃথিবীতে অন্যতম কাজ, অর্থাৎ উপস্থাপনাটা একটা ব্যাপার যেটা উনি করতেন। উনি আপনার জানার আগ্রহটা তৈরি করে দিলেন একদম। এবং লেখার মধ্য দিয়ে যে গণিতের মতো বিষয় যে এত আকর্ষণীয় হতে পারে, একটা ভাবনা তৈরি করতে পারে, মানে একজন কবি বা গণিতবিদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা মহাকাশ বার্তাটাকেও চেষ্টা করি, কিন্তু যেটা হচ্ছে যে মহাকাশ নিয়ে আমাদের মহাকাশ বার্তার খুব বিকাশ হলো, কিন্তু ব্যবসায়ীদের কিন্তু এটা কোনো প্রভাব ফেলবে না, কারণ এখানে যারা বিজ্ঞাপন দিচ্ছেন তাদের আসলে কোনো প্রচার হবে না ওই মাত্রায়। কেন? কারণ এখানে এটা যারা কিনবেন তারা হচ্ছে খুব পড়াশোনা করেন, এই বিষয়ে আগ্রহী, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে প্রথম আলো, তারপর আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে এটা স্পন্সর করে থাকেন, নিয়মিত আমাদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। হ্যাঁ, এটা করছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে দাঁড়ায় যে একটা অলিম্পিয়াড আছে, অলিম্পিয়াড মানেই কিন্তু প্রশ্নের উত্তর, মেধার একটা মূল্যায়ন। একটু অ্যাস্ট্রো অলিম্পিয়াড নিয়ে জানতে চাই, এবং আপনি খুব চমৎকার একটা টি শার্ট পরে আছেন এবং আপনার ওই পাশে কিছু একটা উকি দিচ্ছে, ওটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, এটা হলো আমাদের অ্যাস্ট্রো অলিম্পিয়াডের পোস্টার। এটা একটু দর্শকদেরকে আমি একটু দর্শকদের দেখিয়ে দিতে চাই। হ্যাঁ প্লিজ বলুন ন্যান্সি। ছবিটা দেখেই মনে হচ্ছে না চাঁদে চলে যাব। ছোটবেলায় যে দেখতাম যে নীল আর্মস্ট্রং গেল, অ্যাস্ট্রোনট যিনি গেছেন, হ্যাঁ আমরা মনে করি নীল আর্মস্ট্রং গিয়েছে, সেই ছবিগুলো আমার মনে পড়ে যে আমার ইংরেজি বইয়ে সম্ভবত এরকম একটা চ্যাপ্টার ছিল। ওকে, হ্যাঁ তোমার স্মৃতিশক্তি অনেক ভালো। ন্যান্সি, একটু জানতে চাই অলিম্পিয়াড নিয়ে শুনবো। আচ্ছা, অলিম্পিয়াড যেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি, আমরা যে আকাশের তারাগুলোকে দেখি, এই তারাগুলোকে যখন আমরা টেলিস্কোপ দিয়ে দেখি অথবা খালি চোখে দেখি, এই বিষয়টাকে বলে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি। আবার
এই তারাগুলো তো দেখা যাচ্ছে যে আমাদের সূর্যের চারিদিক দিয়ে আমাদের গ্রহগুলো ঘুরছে, আবার আকাশের তারাগুলো এক এক সময় এক একটা তারাকে আমরা আকাশে দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো যে কখন কোনটা দেখা যাবে এবং কত দূরে আছে বাকি, এই জিনিসগুলো হচ্ছে পজিশনাল অ্যাস্ট্রোনমি। আর এই তারাগুলো কত বছর আগে জন্মেছিল, কত বছর বেঁচে ছিল এবং কতটা দূরে অবস্থান করছে, এরকম সব কিছু মিলে এটা হলো অ্যাস্ট্রোফিজিক্স। আমি এটা খুব সংক্ষেপে সাধারণদের বুঝবার জন্য এইভাবে বললাম। এখন এই সব বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, স্কুল এবং কলেজের 14 থেকে 18 বছর বয়সের, ওদের এই ধরনের প্রশ্ন দিয়ে আমাদের এই অলিম্পিয়াডটা হয়। এবং যেটা হচ্ছে যে এইবার আমাদের যে অলিম্পিয়াডটা আমরা করছি, অ্যাপেক্স ওরা তো আমাদেরকে স্পন্সর করছে, যে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড, এই কারণে আমরা বলছি। এখন এই অলিম্পিয়াডে যেটা হবে আগামী 5 তারিখে, জুলাই মাসের 5 তারিখে শুরু হচ্ছে চট্টগ্রামে আমাদের এই প্রতিযোগিতাটা, এবং সেখান থেকে আমরা 6 তারিখে যাব সিলেট, 7 তারিখে হচ্ছে ময়মনসিংহ, 8 তারিখ রংপুর, 9 তারিখ সিরাজগঞ্জ, 10 তারিখ রাজশাহী, 11 তারিখ খুলনা, 12 তারিখ বরিশাল, 13 তারিখ মুন্সিগঞ্জ, তারপর ঢাকায় ফেরত এসে 20 তারিখে ঢাকারটা। অর্থাৎ 10টা শহরে আমরা আয়োজন করব, 8টা বিভাগীয় শহর এবং 2টো জেলা শহর করবার পর সেখান থেকে আমরা 500 জনকে বাছাই করব। সেই 500 জনকে নিয়ে আগামী 3 আগস্ট আমাদের এই কার্যক্রমের একাডেমিক পার্টনার হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তাদের ক্যাম্পাসে আমরা 3 তারিখে, আগস্টের 3 তারিখে আমরা আমাদের এই প্রতিযোগিতাটার আয়োজন করব 500 ছেলে মেয়েদেরকে নিয়ে, এবং সেখান থেকে আমরা সিনিয়র গ্রুপে 15 জন, জুনিয়র গ্রুপে 15 জন। নিশ্চয়ই আমরাও সেখানে যেতে চাই, আমরা একটু জানতে চাই, জানাতে চাই, দেখতে চাই। অবশ্যই। এবং সেখানে যেটা হবে যে ওই 500 জন থেকে আমরা 15 জন করে 30 জনকে নির্বাচন করব, করে তাদেরকে আবার 21, 22, 23, 24 এই 4 দিন আগস্ট মাসের একটা আবাসিক ক্যাম্পে তাদের জন্য ব্যবস্থা করব, যেখানে টেলিস্কোপ কিভাবে অপারেট করতে হয়, কারণ সবার টেলিস্কোপ নেই, 1-2 জনের থাকবে। টেলিস্কোপ কিভাবে অপারেট করতে হয়, কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে হয়, কিভাবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের প্রশ্নগুলোকে কিভাবে আমরা করব, এই বিষয়গুলো নিয়ে 4 দিনের একটা ওয়ার্কশপ হবে। হওয়ার পরে সেখান থেকে শেষ দিন একটা পরীক্ষা হবে, মূল্যায়ন পরীক্ষা। ওখানে থেকে 5 জনকে আমরা নির্বাচিত করব, যে 5 জন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, এটা তো গেল। এখন মজার বিষয়, যেটা স্পন্সরড এন্ড সাপোর্টেড বাই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, না, যারা 5 জন যাবে, অর্গানাইজড বাই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। আর আমাদের সাথে স্পন্সর হিসেবে তো অ্যাপেক্স আছে, এছাড়া আছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পায়োনিয়র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপর পোলার আইসক্রিম, আরো অন্যরা আমাদেরকে আছে। মানে এবার আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, করোনার সময় দেখা গেল আমাদের কোনো স্পন্সর নেই। হ্যাঁ, কারণ করোনার সময় তো কেউ বেরিয়ে হতে পারতেছে না, এবং আমরা যে কাউকে বলবো যে আমাদের এই আয়োজনে সহযোগিতা করেন, কারণ তখন অনলাইনে হয়েছে, হ্যাঁ, সেটাও আমরা ওভাবে খুব ভালোভাবে জমজমাটভাবে করতে পারিনি। এবং গত বছর চায়নাতে হলো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, আমরা স্পন্সর অভাবে যেতে পারিনি। কিন্তু এবার হলো কিভাবে আমাদের বন্ধু আছে শেল শো অ্যান্ড টেল, ওনারা যেটা করলেন যে অনেকগুলো স্পন্সরের সাথে কথা বলে আমাদের প্রত্যাশার চাইতেও ভালো আমরা অবস্থায় আছি এখন। চমৎকার। এবং এইবার প্রথমবারের মতো আমরা উদ্যোগ নিয়েছিলাম, এবং সেটা হয়েছে, সেটা হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডটা বাংলাদেশে হবে এবার। বাহ! 28তম আয়োজন। গত 27টা আয়োজন পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, এবং সেখানে সর্বোচ্চ 56টা দেশ অংশগ্রহণ করেছে। তা আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে বাংলাদেশে আমরা করতে চাই। হ্যাঁ, এই স্পন্সর পাওয়ার আগেই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। এবং দেখা গেল ইন্টারন্যাশনাল কমিটির চেয়ারম্যান প্রফেসর মিখাইল গাব্রিলভ উনি বাংলাদেশে ভিজিট করে গেলেন, এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো দেখালাম ওনাকে। দেখে উনি বললেন যে কক্সবাজারটা হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের জন্য একটা সেরা জায়গা।
হ্যাঁ সেটা, এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে ওরা আমাদের পার্টনার হয়ে গেছে যে এই কার্যক্রমের সাথে। কবে হবে? এটা হবে নভেম্বরের 5 তারিখ থেকে 14 তারিখ। ক্যালেন্ডারে 5 থেকে 14 পর্যন্ত দিনটা খালি রাখতে হবে, আমরা যেন সবাই সময় সুযোগ করে ঘুরে আসতে পারি। একটু জানতে চাই যে খুদে যারা আপনাদের সদস্য রয়েছে বা যারা প্রতিযোগী রয়েছে তাদের মধ্যে কেমন সাড়া দেখেন এই বিজ্ঞান নিয়ে? আমি একটু আগে বলছিলাম যে একটা ভীতি কাজ করে, হ্যাঁ, এই যে আনন্দ নিয়ে জানার আগ্রহ, সেইটা কিরকম সাড়া পান? সাড়া আসলে মানে মানুষের ভেতরে যে সাড়াটা কেমন পাওয়া যায় এটা বোঝা যায় যখন আমাদের এটা হয়, কি বলে যে সূর্যগ্রহণ হয়, অথবা চন্দ্রগ্রহণ, অথবা উল্কাপাত হচ্ছে, ট্রানজিট হচ্ছে, এই বিষয়গুলো যখন হয় তখন দেখা যায় যে মানুষের ভেতরে, এবং সংবাদপত্র ওরাও যখন প্রচারটা করে, মিডিয়া সব মিলে মানুষের ভিতর দারুণ রকম আগ্রহটা দেখা দেয়। এখন সেটাকে লালন পালন করার দায়িত্বটা আমাদের, এবং আপনারা মিডিয়া আমাদেরকে যে সাপোর্টটা দেন, এর ফলে হয় কি মানুষ এই বিষয়গুলো জানতেও পারে, হ্যাঁ, ফলে আগ্রহ প্রচুর। এখন আমি অলিম্পিয়াডের প্রোগ্রাম শিডিউল যদি আমি বলতে চাই যে আমরা কি করব, পরিকল্পনাটা বলবেন কি হচ্ছে, এবং সেই সাথে 2027 এর পরিকল্পনা। একদম, এখানে যেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা বলছি যেদিন পরীক্ষাটা হবে সকাল 7:30টার ভেতরে তাদের রিপোর্টিং করবার পরে আমরা যেটা তাদেরকে করছি যে এই টি শার্টটা আমরা সবাইকে দিচ্ছি, আমাদের যারা অংশগ্রহণ করছে তাদেরকে দিচ্ছি, এবং টি শার্ট পাশাপাশি সকালের নাস্তাটাও আমরা তাদের দিয়ে দিব। এবং তারা যেটা করবে, এরপরে আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের একটা অ্যাসেম্বলি হবে, এবং পরীক্ষাটা শুরু হবে 10টা থেকে 11টা, 1 ঘন্টার পরীক্ষা। আচ্ছা, 1 ঘন্টা পরীক্ষা যখন হয়ে গেল, আমাদের ভলেন্টিয়ারদের একটা অংশ সেই খাতাগুলো দেখবে মূল্যায়ন করবার জন্য, ফলাফল তৈরি করবার জন্যে তারা ওইটা দেখতে থাকবে। আর ওই সময়টা, বাকি সময়টা বাচ্চারা কি করবে, ছাত্রছাত্রীরা, তখন আমরা যেটা করছি যে এই যে যেমন এখানে এটা হলো বুরানের একটা মডেল, হ্যাঁ, বুরান বা চ্যালেঞ্জার যে কোনো কিছু একই রকম দেখতে। বুরান একটু ছোট সাইজের ছিল, চ্যালেঞ্জারটা একটু বড় সাইজের ছিল। এখন এটা যখন চারিদিক দিয়ে কেটে ভাঁজ করে গ্লু লাগানো হবে, একদম অরিজিনাল মডেলটার মতোই এটা একটা রেপ্লিকা হয়ে যাবে। এটা করতে মোটামুটি ভাবে 45 মিনিটের মতো সময় লাগে। এবং এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের সঙ্গে প্রত্যেকটা জায়গাতেই যাচ্ছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক আরিফ আজগর। উনি বিজ্ঞান নিয়ে, ফিজিক্স নিয়ে উনি আলোচনা করবেন, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আলোচনা করবেন 20 মিনিট। করবার পরে মজার বিষয় হচ্ছে যে উনি আবার একজন ম্যাজিশিয়ান, হ্যাঁ, এবং উনি আবার পাপেটও ব্যবহার করেন সেই ম্যাজিকের এসে। বিজ্ঞান বিষয় নিয়ে উনি কথা বলবেন ওই পাপেট, ম্যাজিক এইসব দিয়ে। ওটা দিয়ে একটা 40 মিনিটের একটা সেশন হয়ে গেল, এবং তারপরে দুপুরের খাবার। এরপরে যেটা হবে স্থানীয়ভাবে আমাদের যেমন চট্টগ্রামে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা গ্যালিলিওকে জীবনে নিয়ে একটা নাটক করেছেন 30 মিনিটের। সেই নাটকটা ওনারা ওখানে, তার মানে শুধু হচ্ছে কঠিন কঠিন পড়ালেখা না, পরীক্ষা টরীক্ষা না, সারাদিন বেশ মজাও করবেন আপনারা। একটু এবার 2027 নিয়ে আমাদের যদি বলেন, আমি এটা নিয়ে বরঞ্চ খুব। আচ্ছা, 2027-এ যাবার আগে যেটা বলি যে এই অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করছে তারা যে বইগুলো পড়ে প্রস্তুতিটা নিয়ে থাকে সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল জব্বারের তারা পরিচিতি বই, তারপর ফার্স্ট 3 মিনিটস স্টিভেন ওয়াইনবার্গের, তারপর গাণিতিক জ্যোতির্বিজ্ঞান যেটা আবু সালেম মোহাম্মদ নুরুজ্জামানের লেখা, আকাশপথ মোহাম্মদ আব্দুল জব্বারের। এগুলো সব কিন্তু আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকাশনা, যে এই বইগুলো, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু প্রশ্নগুলো এটা হয়। আর 2027 যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে আমরা 2019-এই আমরা কার্যক্রম শুরু করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একজন নভোচারীকে আমরা মহাকাশে পাঠাবো। কেন পাঠাতে চাই, আমরা দেখেছি যে সিরিয়া, আফগানিস্তান বা ভিয়েতনাম বা আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের সবাই কিন্তু নভোচারী মহাকাশে পাঠিয়েছে, আমরা পাঠাচ্ছি না। এবং এখন তো বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে সবার ভিতরে একটা আগ্রহ, কৌতূহল আছে। এই স্যাটেলাইট পাঠাতে 4000 কোটি টাকা খরচ হয়েছে, হ্যাঁ। আর আমাদের নভোচারী যদি আমরা পাঠাতে চাই, তার 10 ভাগের 1 ভাগ খরচ করলেই কিন্তু একজন নভোচারীকে পাঠানো যায়, যেটা সাউথ কোরিয়া যেটা করেছিল। আমরা তাদের ফর্মুলা, তাদের পরিকল্পনা
বাস্তবায়ন করবার যে পদ্ধতিটা সেটাকে আমরা অনুসরণ করছি। সেটা কি, তারা সারা কোরিয়া জুড়ে যেটা করেছিল যে একটা কম্পিটিশনের আয়োজন করেছিল, আমরা তেমন করতে চাই। কম্পিটিশনটা কিসের? কম্পিটিশনটা হচ্ছে প্রথমত ফিজিক্যাল ফিটনেস, তারপর হচ্ছে তার প্রথমে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যে বিজ্ঞানের ছাত্র 22 থেকে 35 বছর বয়সের ভিতর হতে হবে, বিজ্ঞানের ছাত্র হতে হবে। তারপর যেটা হবে তার শারীরিক সক্ষমতা থাকতে হবে, এবং পরবর্তীতে যেটা মানসিক সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ একটা মানুষ নিঃসঙ্গ মহাকাশে, চারিদিকে কিছু নাই, সে একা, সে যখন যাচ্ছে তার সাথে হয়তো একজন দুইজন থাকবে বা থাকবে না, কারণ সেই যেন ওই পরিস্থিতিতে যা নিঃসঙ্গ বোধ না করে, মানসিক দৃঢ়তা না থাকলে ওই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ঠিক যে উপভোগ করা এবং যাওয়া, কাজ করে আবার ফেরত আসা, সেটা সম্ভব হবে না। ফলে এই পরীক্ষাগুলো করে যখন দেখা যাবে যে হ্যাঁ সে সফল, তখন সেখান থেকে আমরা 10 জনকে বাছাই করব এবং একজনকে পাঠাবো আমরা ট্রেনিংয়ের জন্যে, এবং ট্রেনিংটা হবে 15 মাসের, এবং সেখানে ফিজিক্যাল, মেন্টাল এবং সব কিছু মিলে তার ট্রেনিংটা হবে। হবার পরে তারপর পাঠানো। এটা হলো রাশিয়ার বাইকনুর, যেটা মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যেটা সেখান থেকে আমরা এটা করবার আছে যে পরিকল্পনা, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাকে পাঠানো। 22 থেকে 35 কেন? কারণ এটা 35 এর বেশি না, এটা একটা কারণটা কি যে ফিজিক্যাল ফিটনেসের একটা ব্যাপার থাকে এবং মানসিক দৃঢ়তা সবকিছু মিলে একটা এরকম করে আমরা স্কোপ হারিয়ে ফেললাম, এটা একটা কথা না। তারপরে যেতে পারবেন, এই যে যেমন জোসেফ টিটো, যে প্রথম পর্যটক যিনি সাউথ আফ্রিকার, উনি তো টাকা পয়সা দিয়ে চলে গেছেন। এবং অ্যালান মাস্ক যেটা করছেন, আগামীতে তো এটা খুবই আচ্ছা যাই একটু যাই, আমরা যেমন নেপাল গেলাম বা পাতায়া গেলাম অথবা লস অ্যাঞ্জেলস গেলাম, তখন বলবো আচ্ছা একটু যে চাঁদে যাই, একটু ঘুরে আসি, হ্যাঁ ভ্যাকেশনে। এটা সম্ভব। আগামী 50 বছরে কি হবে আমরা ধারণাই করতে পারি না। এবং অ্যালান মাস্ককে আমরা বলবো, আমি তো বিশ্বাস করি যে সে আসলে এই সময়ের মানুষ না, সে হচ্ছে ভবিষ্যতের একজন, এখন চলে আসছে। হ্যাঁ, মানে তার যে চিন্তা ভাবনাগুলো, অনেকে তাকে এলিয়েন বলেও বলেন, যে বহির্বিশ্বের কোনো প্রাণী পৃথিবীতে এসে বসবাস করতে শুরু করেছে। আমরা প্রত্যেকেই এলিয়েন, আমরা প্রত্যেকেই মহাকাশের এই জীব। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। চমৎকার, আপনার সাথে কথা বলে মানে গল্পে কোথায় সময় চলে গেল নান্সি, আমাদের কিন্তু হিসেব নেই। একটু এবার আপনাদের আগামীর পরিকল্পনা শুনি। 2007 পরিকল্পনা শুনলাম। জি জি। প্রতি বছরই আপনারা কোনো না কোনো কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখেন, বছর জুড়েই বিশ্বাস করে খুব করে আপনাদের বিচরণ আছে। আমার আর নান্সির মতো যারা আছে, যারা হয়তো মহাকাশ সম্বন্ধে খুব বেশি জানি না, কিন্তু আমরা দেখতে চাই, এই ধরনের মানুষের জন্য কি আয়োজন আছে আপনাদের? আমরা যেটা করতে চাচ্ছি সেটা তো আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন 36 বছর ধরে আমরা কাজ করছি, এবং এটা হলো আমরা একটা বিজ্ঞান ক্লাব। আমরা বন্ধুরা মিলে আমরা মানে আমাদের মতো করে আমরা কাজ করছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের এই কাজগুলোকে যদি আমরা সুসংগঠিত করতে চাই, ধারাবাহিকভাবে যদি এই কাজটা আগামী প্রজন্মের কাছে আমরা নিয়ে যেতে চাই, তাহলে একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই, নিঃসন্দেহে। এবং সেই ইনস্টিটিউটটা হবে পপুলার এবং সিরিয়াস রিসার্চ ওয়ার্ক থাকবে, আবার পপুলার কাজগুলোও থাকবে। এবং সেটার জন্য আমাদের হচ্ছে যে ঢাকা স্পেস সেন্টার একটা প্রতিষ্ঠা করা, কারণ এখানে নভোথিয়েটার আছে, বঙ্গবন্ধু। কতদূর এগোলেন আপনারা? আমরা যেটা হচ্ছে যে আগামী বছর, যেটা ফেব্রুয়ারিতে আমরা স্পেস ফেস্টটা করব। এর আগে আমরা 3 বার করেছিলাম, কিন্তু যেটা হয়েছিল স্পেস ফেস্ট জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমরা এর আগে 3 বার যেটা করেছি, বুয়েটের সাথে আমাদের জয়েন্ট যৌথভাবে ছিল আয়োজনটা। বুয়েটের যে খেলার মাঠটা, সেই মাঠ জুড়ে আমাদের স্টল ছিল। স্টলগুলোতে কি ছিল? প্লেন থেকে, বেলুন থেকে বিমান যে ধারাবাহিকভাবে বিকাশ হলো সেটার মডেলগুলো ছিল। টেলিস্কোপ কত ধরনের আছে সেই টেলিস্কোপগুলোর মডেল ছিল। তারপর মঙ্গল গ্রহের পরিবেশ কেমন, অথবা চাঁদে যে গেল সেটা, অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কিত, মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের স্টল ছিল, মডেল ছিল, এবং সব কিছু মিলে জমজমাট একটা আয়োজন ছিল। এখন সেই জিনিসগুলো কিন্তু একটা মিউজিয়ামে থাকে। এগুলো আমাদের নিজেদের জায়গা ছিল না বলে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারিনি। ডক্টর জামিলুর রেজা চৌধুরী আমাদের উপদেষ্টা ছিলেন। স্যারের এলিফ্যান্ট রোড যে বাসাটা ছিল, সেই বাসায়
খোলা মাঠ ছিল, সেখানে আমরা এই চ্যালেঞ্জারের মডেল যেটা 16 ফিট লম্বা ছিল, স্টেনলেস স্টিলের তৈরি, তারপরে খগুলো ছিল মোহাম্মদ আব্দুল জব্বার স্যারের সেলেস্টিয়াল স্ফেয়ার, এগুলো ছিল, কিন্তু সংরক্ষণের অভাবে দেখা যাচ্ছে যে এগুলো আমরা রাখতে পারছি না। এখন আমাদের লক্ষ্য আগামী ফেব্রুয়ারিতে আমরা স্পেস ফেস্ট করব এবং একই সঙ্গে আমরা পরিকল্পনা করছি যে একটা বাড়ি ভাড়া করে হোক বা যেভাবে হোক একটা জায়গায় একটা স্থায়ী রূপ দেয়া, না হলে আগামী দিনে এই রিলে রেসটা আমাদের থেমে যাবে, মানে এটা আমরা নিয়ে যেতে পারবো না। আপনার মতো একজন থাকলে আমার মনে হয় না থেমে যাবে। একটু ছোট্ট করে জানতে চাই একেবারে শেষে এসে, এই যে আপনার প্যাশন, এগুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন, পরিবারের মানুষগুলোর কথা, পরিবারের সাপোর্টটার কথা একটু জানতে চাই। সবাই বলে যে যখন আমরা আসলে একটু ভিন্ন ধারায় যাই তখন কিন্তু আসলে দেখা যায় যে সবাই একটু ভয় পায় বা শঙ্কা কাজ করে, সেটা কি? এইখানে আমি যেটা বলতে চাই, প্রথমত আমার আম্মার কথা বলবো। কেন? আমি যখন কাজ করি দেখা গেল আমি 5 ভাই বোনের মধ্যে সবার ছোট। আচ্ছা, খুব আদরের। সবার ছোট, সবার বিয়ে হয়ে গেছে। এখন আব্বা আম্মা দুজনই সরকারি চাকরি করতেন, আম্মা স্কুল টিচার ছিলেন। হ্যাঁ, তা দেখা গেল যে আমি আম্মার সঙ্গে আছি, আমি তো এটা নিয়ে সারাক্ষণ আছি। ভাই বোনরা বলতেন যে আম্মা আপনি তো ওকে নষ্ট করে ফেলতেছেন, হ্যাঁ ওকে। এখন আমি আম্মাকে বলতাম যে আপনি বলেন আমি চলে যাই, আমি থাকবো না, হ্যাঁ আমি আমার মতো এই কাজ করতে চাই। তখন আম্মা বললেন আচ্ছা না ঠিক আছে। অর্থাৎ এই যে আম্মা যে আমাকে এইটা করেছেন, 2012-তে আম্মা চলে গেছেন, কিন্তু ওই সময় পর্যন্ত কিন্তু আম্মা পুরোটাই আমার সাপোর্টে। এবং তারপর আমার যে ওয়াইফ, সে হলো এখন যে আচ্ছা আমি এটা করতেছি, এতটুকু আরো একবার মনে করে দিতে চাই, পৃথিবী ঠিক এরকম খ্যাপাটে মানুষের জন্যই বর্তমান রূপ পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। এরকম উদ্যমী একজন মানুষ থাকলে নিঃসন্দেহে 2027-এর যে লক্ষ্য সেটা শুধুমাত্র গল্প না, বাস্তবে রূপ নেবে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুভকামনা আপনাদের ফেস্টের জন্য। আজকে এখানে ইতি টানছি। দর্শক, সময়ের সাথে পাল্লা দিয়ে আজ ঠিক কোথায় যেন হেরে গেছি, গল্প জানতে জানতে, গল্প শুনতে শুনতে কোথায় যেন আজ হারিয়ে গেছি। শৈশবটা যদি এত রঙিন হতো তাহলে আমার বর্তমানটা হয়তো আরো ব্যতিক্রম হতে পারতো, যে কারোই হতে পারতো। তবে না, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, তার প্রতি কৃতজ্ঞতা। তিনি যেখানেই এনেছেন, দাঁড় করিয়েছেন, এই মহাজগৎ সৃষ্টি করেছেন, চমৎকার কিছুই তিনি করেছেন। আজকে এখানে ইতি টানবো আরেকবার। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, শুভ সকাল।